যে পরিবর্তনটা সবকিছু বদলে দেয়। মানুষ যখন সারাদিন কাজ করে শরীর ক্লান্ত হয় ঠিকই, কিন্তু আসল ক্লান্তিটা আসে মন থেকে। কারণ আমাদের মাথা সব সময় কিছু না কিছু ভাবতে থাকে। কালকের কাজ, অতীতের ভুল, ভবিষ্যতের চিন্তা, ফোনের নোটিফিকেশন, অন্যের কথা। মন একটা মুহূর্তের জন্যও থামে না। একটা সমস্যা আসে আর সেটা হঠাৎ পুরো জীবনের কেন্দ্রবিন্দু হয়ে যায়। দাঁত ব্রাশ করার সময়ও সেটা মাথায় ঘোরে। প্রতিটা কথোপকথনে সেটা টেনে নিয়ে যান। রাতে ঘুমানোর সময়ও একই চিন্তা বারবার ঘুরতে থাকে। কিন্তু এভাবে হয় না, কারণ বেশি ভাবা আর স্পষ্টভাবে ভাবা এক জিনিস না। আপনি সমস্যার কারণে শক্তি হারান না, আপনি শক্তি হারান কারণ আপনার মনোযোগ সেই সমস্যায় আটকে থাকে। মন যখন কোনো ভুল জিনিসে স্থির হয়ে যায়, তখন এগিয়ে যাওয়ার পথ ধীরে ধীরে ভুলে যায়। আজকের এই ভিডিওতে আমরা এমন একটা মানসিকতা নিয়ে কথা বলবো যা আপনাকে শেখাবে কিভাবে সমস্যা দেখলেই আটকে না গিয়ে সমাধানের দিকে এগিয়ে যাওয়া যায়। এটা পজিটিভ থিঙ্কিং নিয়ে কোনো বক্তৃতা না, এটা সমস্যা এড়িয়ে যাওয়া বা সব ঠিক আছে ভান করার কথাও না। এটা মনকে ভিন্নভাবে সাড়া দিতে প্রশিক্ষণ দেওয়ার কথা। চলুন শুরু করি। প্রথম অংশ, সমস্যা কোনো শত্রু নয়। বেশিরভাগ মানুষ সমস্যাকে শত্রু হিসেবে দেখে, এমন কিছু যা ভয় পাওয়ার, এড়িয়ে যাওয়ার বা শান্তি ফিরে পাওয়ার আগে যা অবশ্যই দূর হতে হবে। কিন্তু এই বিশ্বাসটাই সমস্যার চেয়েও বেশি ক্ষতি করে। সমস্যা শত্রু নয়, এটা আপনাকে শাস্তি দিতে আসে না। এটা আসে আপনার পরিবেশ, অভ্যাস, সিদ্ধান্ত বা বর্তমান চিন্তাভাবনা সম্পর্কে কিছু প্রকাশ করতে। আসল বিপদ শুরু হয় তখন যখন মন সমস্যার উপস্থিতিকে ভেবে নেয় যে তার নিজের মধ্যেই কিছু ভুল আছে। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় সমস্যা মানে ব্যর্থতা, ভুল মানে শাস্তি, কষ্ট মানে দুর্বলতা। তাই বড় হয়ে যখন সমস্যা আসে, আর্থিক চাপ, সম্পর্কের টানাপোড়েনা, দিক নির্দেশনার অনিশ্চয়তা, তখন শরীর যেন বিপদ সংকেত পায়। শরীর টান টান হয়, মন প্রতিরক্ষামূলক হয়ে ওঠে। আর এটা আমাকে কি দেখাচ্ছে জিজ্ঞাসা করার বদলে মন জিজ্ঞাসা করে কিভাবে এটা থামাবো। দুইজন মানুষ একই পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। একজন অভিভূত, উদ্বিগ্ন, আটকে যাওয়া অনুভব করেন। আরেকজন মনোযোগী, স্থির, সিদ্ধান্তমুখী অনুভব করেন। পার্থক্যটা বুদ্ধিমত্তা না, আত্মবিশ্বাস না, ভাগ্য না, এটা একটা ব্যাখ্যা। একজন সমস্যাকে নিজের স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে দেখেন, আরেকজন এটাকে এমন পরিস্থিতি হিসেবে দেখেন যার একটা সাড়া দরকার। সমস্যা আপনার মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করে না, সমস্যার সাথে আপনার সম্পর্কটাই নিয়ন্ত্রণ করে। সমস্যাকে শত্রু ভাবলে আপনি আবেগ দিয়ে লড়াই করেন, সমস্যাকে তথ্য ভাবলে আপনি কৌশলগতভাবে কাজ করেন। আর কৌশল সবসময় আবেগের চেয়ে ভালো ফল দেয়। কোনো সমস্যা আসলে হলো এমন তথ্য যা এখনও সমাধান করা হয়নি। একবার এটা এভাবে দেখলে আবেগীয় ভার কমে যায়। এটা আমার জীবন নষ্ট করে দিচ্ছে, এর বদলে আপনি বলতে পারেন এটা এমন কিছুর দিকে ইঙ্গিত করছে যা আমার সামলানোর দরকার। এই একটা পরিবর্তনই সমস্যার প্রতিক্রিয়ার মাঝে একটু জায়গা তৈরি করে দেয়, আর সেই জায়গাতেই স্পষ্টতা ফিরে আসার সুযোগ পায়। দ্বিতীয় অংশ, কেন আপনার মন সমস্যা আঁকড়ে থাকে। শুনতে অদ্ভুত লাগলেও আপনার মন যখন সমস্যা আঁকড়ে থাকে তখন এটা আপনাকে সাহায্য করার চেষ্টা করছে না, বরং রক্ষা করার চেষ্টা করছে। মানুষের মন বিপদ শনাক্ত করার জন্য গড়ে উঠেছে, স্পষ্টতা তৈরি করার জন্য নয়। তাই যখন কোনো সমস্যা আসে, মন জিজ্ঞাসা করে না এটা নিয়ে বারবার ভাবা কাজে দেবে কিনা, এটা জিজ্ঞাসা করে এটা পরিচিত মনে হয় কিনা। আর পরিচিতিটা অস্বস্তিকর হলেও অনিশ্চয়তার চেয়ে বেশি নিরাপদ বলে মনে হয়। মন সমস্যায় বারবার ফিরে আসে এই কারণে যে বারবার ভাবলে কিছু সমাধান হয় না, বরং এই কারণে যে বারবার ভাবা নিয়ন্ত্রণের একটা মিথ্যা অনুভূতি তৈরি করে। আপনি যদি ভাবতেই থাকেন তাহলে মনে হয় আপনি ব্যস্ত, জড়িত, কিছু একটা করছেন, যদিও বাস্তবে কিছুই বদলাচ্ছে না। আরেকটা কারণ হলো আবেগীয় প্রতিদান। হতাশা, রাগ, ভয়, এসবের একটা লক্ষ্য দরকার। সমস্যা সেই লক্ষ্যটা দিয়ে দেয়। মানুষ না জেনেই তাদের সমস্যায় আবেগীয়ভাবে জড়িয়ে পড়ে। ধীরে ধীরে সমস্যাটা তাদের পরিচয়ের অংশ হয়ে যায়। তারা আর কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া মানুষ থাকেন না, তারা হয়ে যান কঠিন পরিস্থিতির সাথে লড়াই করা মানুষ। একটা জৈবিক কারণও আছে। সমস্যায় মনোযোগ দিলে মস্তিষ্ক স্ট্রেস হরমোন নিঃসরণ করে, যা সাময়িকভাবে মনোযোগ তীক্ষ্ণ করে দেয়। কিন্তু দীর্ঘ সময় স্ট্রেসে থাকলে উচ্চস্তরের চিন্তাভাবনা বন্ধ হয়ে যায়, সৃজনশীলতা কমে যায়, দৃষ্টিভঙ্গি সংকুচিত হয়ে যায়, বিকল্পগুলো অদৃশ্য হয়ে যায়। একবার আপনি বুঝে ফেললেন যে আপনার মন সমস্যার দিকে ঝুঁকে পড়ে অভ্যেসের কারণে, জ্ঞানের কারণে নয়, তখন আপনি প্রতিটা চিন্তাকে বিশ্বাস করা বন্ধ করেন। আপনি জিজ্ঞাসা করা বন্ধ করেন
কেন আমি এটা নিয়ে ভাবটা থামাতে পারছি না, বরং জিজ্ঞাসা করেন এখান থেকে আমার মন আসলে কি পাচ্ছে। এই প্রশ্নটাই সেই চক্রকে দুর্বল করে দেয়। তৃতীয় অংশ, বাস্তব ঘটনা আর মন গড়া গল্পকে আলাদা করুন। বেশিরভাগ মানসিক কষ্ট আসে না কি ঘটেছে তা থেকে, এটা আসে আপনার মন সেই ঘটনার সম্পর্কে কি বলছে তা থেকে। এই পার্থক্যটা সূক্ষ্ম, কিন্তু একবার বুঝে ফেললে আর ভোলা যায় না। একটা বাস্তব ঘটনা নিরপেক্ষ, একটা গল্প আবেগীয়। বাস্তব ঘটনা এমন কিছু যা ক্যামেরায় রেকর্ড করা যায়, কোনো ব্যাখ্যা ছাড়াই লিখে রাখা যায়। গল্প হলো সেই অর্থ যা আপনার মন সেই ঘটনার সাথে জুড়ে দেয়। কিছু একটা ভুল হয়ে যায়, একটা মেসেজের জবাব আসে না, একটা পরিকল্পনা ভেঙে যায়, একটা ভুল হয়ে যায়। ঘটনাটা সহজ, কিন্তু গল্পটা জোরে জোরে কথা বলে। এটা সবসময় আমার সাথেই হয়, আমি পিছিয়ে পড়ছি, এটা প্রমাণ করে আমি যথেষ্ট না। আর হঠাৎ একটা ছোট ঘটনা একটা ভারী বোঝায় পরিণত হয়। এখানেই স্বচ্ছতা হারিয়ে যায়। ঘটনা আর গল্প যখন মিশে যায়, তখন আপনি বাস্তবতার সাড়া না দিয়ে ব্যাখ্যার সাড়া দিতে শুরু করেন। একটা সহজ অনুশীলন, কোনো কিছু যখন শক্তিশালী আবেগীয় প্রতিক্রিয়া তৈরি করে, থামুন এবং ঠিক কী ঘটেছে তা লিখুন। কোনো বিশেষণ না, কোনো ব্যাখ্যা না, শুধু চোখে দেখা বিবরণ। এটাই বাস্তব ঘটনা। এরপর লিখুন আপনার মন এই বিষয়ে কি কি বলছে। সব ধরনের অনুমান, সব ধরনের ভবিষ্যৎবাণী, সব ধরনের সিদ্ধান্ত। এটাই গল্প। গল্পের মধ্যে প্রায়ই সব সময়, কখনোই না, সবাই, কিছুই না এই ধরনের শব্দ থাকে। এগুলো বিকৃতির লক্ষণ। বাস্তবতা নির্দিষ্ট, গল্প ব্যাপক। বাস্তবতা মাটির সাথে যুক্ত, গল্প নাটকীয়। আপনার মনকে গল্প বলা বন্ধ করার দরকার নেই, শুধু সেই গল্পগুলোকে নিয়ন্ত্রণ নিতে দেওয়া বন্ধ করুন। যখন আপনি ঘটনা আর গল্পকে আলাদা করেন, তখন আপনি আপনার মনোযোগের উপর নিয়ন্ত্রণ ফিরে পান। চতুর্থ অংশ, মানসিক স্পষ্টতাই আবেগীয় নিয়ন্ত্রণ তৈরি করে। স্পষ্টতা হারিয়ে যায় না বুদ্ধির অভাবে, এটা হারিয়ে যায় কারণ আবেগ নেতৃত্ব নিয়ে নেয়। আবেগ যখন নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে ওঠে, তখন চিন্তাভাবনা সংকুচিত হয়ে যায়। এটা কোনো ব্যক্তিগত ত্রুটি না, এটা একটা জৈবিক প্রতিক্রিয়া। স্নায়ুতন্ত্র যখন বিপদ অনুভব করে, তা বাস্তব হোক বা কল্পিত, তখন এটা বোঝার চেয়ে টিকে থাকাকে বেশি গুরুত্ব দেয়। বেশিরভাগ মানুষ মনে করেন শান্ত হওয়ার আগে সমস্যাটা সমাধান করতে হবে, কিন্তু ক্রমটা উল্টো। সমাধান দেখার আগে মনকে শান্ত করতে হবে। আবেগীয় নিয়ন্ত্রণ মানে দমন করা নয়, মানে ভান করা না যে আপনি চাপ, রাগ বা ভয় অনুভব করছেন না। এটা মানে সেই আবেগগুলোকে আপনার চিন্তাভাবনা দখল করতে না দেওয়া। প্রথম দক্ষতা হলো আবেগ কখন বাড়তে শুরু করেছে সেটা চেনা। এটা দখল নেওয়ার পরে না, শুরুতেই। বুকে টান, চোয়াল শক্ত হয়ে যাওয়া, দ্রুত শ্বাস, দৌড়াদৌড়ি করা চিন্তা, এগুলো দুর্বলতার লক্ষণ না, বরং প্রাথমিক সতর্কতা সংকেত। একটা প্রশিক্ষিত মন এগুলো লক্ষ্য করে এবং থামে। শ্বাস ধীর করুন, কাঁধ শিথিল করুন, মনোযোগ বর্তমান মুহূর্তে নিয়ে আসুন। শুনতে সহজ মনে হলেও শারীরিক শান্তি মানসিক স্পষ্টতা ফিরিয়ে আনে। শরীর যখন স্থির হয়, মনও তার পথ অনুসরণ করে। কোনো সমস্যাই সেই আবেগীয় স্তরে সমাধান হয় না যেখানে সেটা তৈরি হয়েছিল। চাপ চাপের সমাধান করে না, রাগ স্পষ্টতা তৈরি করে না, ভয় অন্তর্দৃষ্টি তৈরি করে না। এগুলো শুধু সংকেত দেয় যে কিছুর প্রতি মনোযোগ দরকার। একবার সংকেত পাওয়া গেলে সেটাকে শান্ত করতে হবে। পঞ্চম অংশ, সমাধানমুখী চিন্তা একটা দক্ষতা। অনেকে মনে করেন কিছু মানুষ স্বাভাবিকভাবেই সমস্যা সমাধানে ভালো। তারা ভাবেন এটা প্রতিভা, বুদ্ধিমত্তা বা আত্মবিশ্বাসের ব্যাপার। কিন্তু সমাধানমুখী চিন্তা কোনো জন্মগত গুণ না, এটা একটা দক্ষতা যা অন্য যে কোনো দক্ষতার মতোই প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা যায়। সমস্যামুখী চিন্তা পেছনের দিকে তাকায়, কি ভুল হয়েছে জিজ্ঞাসা করে। সমাধানমুখী চিন্তা সামনের দিকে তাকায়, এখন আমি কি করতে পারি জিজ্ঞাসা করে। এটা অতীতকে অস্বীকার করে না, শুধু সেখানে বাস করতে অস্বীকার করে। সমাধানমুখী মন সবসময় একটা ছোট পদক্ষেপ দিয়ে শুরু করে। নিখুঁত পদক্ষেপ না, চূড়ান্ত পদক্ষেপ না, পরবর্তী নিয়ন্ত্রণযোগ্য পদক্ষেপ। 3টে প্রশ্ন জিজ্ঞাসা করুন। এখন আমার নিয়ন্ত্রণে কি আছে? কোন ছোট পদক্ষেপ এই টানাপোড়েন কমাতে পারে? অনুপ্রেরণার অপেক্ষা না করে আজকে আমি কি করতে পারি? একটা ছোট পদক্ষেপ নিলেও আপনার স্নায়ুতন্ত্র একটা সংকেত পায়, আমি আটকে নেই। সেই সংকেতই আপনার অবস্থা বদলে দেয়। কর্ম স্পষ্টতার আগে আসে, পরে না। ষষ্ঠ অংশ, ভুল প্রশ্ন জিজ্ঞাসা করা বন্ধ করুন।
আপনার চিন্তার মান নির্ধারণ করে আপনার প্রশ্নের মান। কিছু ভুল হলে মন স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করে, কেন এটা আমার সাথেই হচ্ছে, আমার মধ্যে কি সমস্যা? এই প্রশ্নগুলো গভীর মনে হলেও এগুলো ফাঁদ। এগুলো মনোযোগকে ভুল দিকে, ভেতরের দিকে নিয়ে যায়, সমাধানের বদলে দুশ্চিন্তার দিকে। প্রথম পরিবর্তন হলো কেন থেকে কি এর দিকে যাওয়া। কেন এটা হলো আপনাকে অতীতে আটকে রাখে, এখন কি করা দরকার আপনাকে বর্তমানে নিয়ে আসে। আর বর্তমানই একমাত্র জায়গা যেখানে কর্ম সম্ভব। ভালো প্রশ্নের উদাহরণ, এর কোন অংশ আমার নিয়ন্ত্রণে আছে, কোন সিদ্ধান্ত আমি এড়িয়ে যাচ্ছি, কোন পদক্ষেপ নিলে এই পরিস্থিতি সামান্য হলেও ভালো হবে। এই প্রশ্নগুলো নাটকীয় মনে না হলেও কার্যকর। এগুলো আপনাকে দায়িত্ব নিতে সক্রিয় করে। আর দায়িত্ব মানে দোষারোপ নয়, এটা মানে শক্তি। যদি এটা ব্যর্থ হয়, জিজ্ঞাসা করার বদলে জিজ্ঞাসা করুন, এটা কাজ না করলে আমি কি শিখব। এই ধরনের প্রশ্ন আপনাকে থামিয়ে দেওয়ার বদলে এগিয়ে যেতে সাহায্য করে। সপ্তম অংশ, মনোযোগকে পেশির মতো প্রশিক্ষণ দিন। মনোযোগ এমন কিছু নয় যেটা আপনার আছে বা নেই, এটা এমন কিছু যেটা আপনি প্রশিক্ষণ দেন বা অবহেলা করেন। মনোযোগ অভ্যাস অনুসরণ করে। আপনি বারবার যেখানে মনোযোগ দেন, আপনার মন সেখানেই ফিরে যেতে শেখে। এই কারণেই সমস্যাগুলো চুম্বকের মতো মনে হয়। মনোযোগ সীমিত। প্রতিটা মুহূর্ত যা আপনি একই সমস্যায় ফিরে গিয়ে কাটান, তা বাকি সব কিছু থেকে মনোযোগ কেড়ে নেয়। এখানে একটা কার্যকর কৌশল হলো সীমাবদ্ধতা। সিদ্ধান্ত নেওয়া কখন আর কোথায় একটা সমস্যা আপনার মনে থাকার অনুমতি পাবে। আমি এই সময়ে, এই উপায়ে এই সমস্যা নিয়ে ভাবব। আর সেই সময়ের বাইরে মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া। আর একটা শক্তিশালী নীতি হলো, যা বাড়তে দিতে চান না তাকে খাদ্য না দেওয়া। মনোযোগ হলো পুষ্টি। যাকে আপনি খাওয়ান সেটাই বেড়ে ওঠে, যাকে অবহেলা করেন সেটাই দুর্বল হয়ে যায়। উদ্বিগ্ন চিন্তাকে ক্রমাগত মনোযোগ দিলে সেগুলো প্রবল হয়ে ওঠে। মনোযোগ বন্ধ করলে সময়ের সাথে সাথে তাদের তীব্রতা কমে যায়। অষ্টম অংশ, সমাধানমুখী মানুষের পরিচয়। একটা পর্যায়ে গিয়ে শুধু বোঝাই যথেষ্ট নয়। আপনি হয়তো ইতিমধ্যেই জানেন কিভাবে নিজেকে শান্ত করতে হয়, কিন্তু চাপের মধ্যে পড়লে তবুও একই রকম প্রতিক্রিয়া দেখান। এটা এই কারণে যে আচরণ শেষ পর্যন্ত জ্ঞান থেকে আসে না, এটা পরিচয় থেকে আসে। চাপ আসলে আপনি কোনো কৌশলের সাথে পরামর্শ করেন না, আপনি নিজেকে যা মনে করেন সেটাই স্বাভাবিকভাবে করেন। একটা সমাধানমুখী পরিচয় বলে না আমার এটা সামলাতে পারা উচিত, এটা বলে আমি এটা সামলাবো। এই সূক্ষ্ম পার্থক্যটাই গভীর। উচিত চাপ তৈরি করে, করব দিক নির্দেশনা তৈরি করে। এই পরিচয় ভুলকে অপরতুলতার প্রমাণ হিসেবে দেখে না, বরং তথ্য হিসেবে দেখে। কি সমন্বয় দরকার তার তথ্য। এটা লজ্জাকে শিকড় গাঁটতে দেয় না। লজ্জা মনোযোগ ভেতরের দিকে ঘুরিয়ে দেয় আর অগ্রগতি থামিয়ে দেয়। তথ্য মনোযোগ বাইরের দিকে ঘুরিয়ে দেয় আর গতি ফিরিয়ে আনে। প্রতিবার আপনি রিয়্যাক্ট না করে সাড়া দিলে পরিচয় শক্তিশালী হয়। প্রতিবার আপনি নিজেকে দোষারোপ না করে দায়িত্ব নিলে এটা আরও গভীর হয়। এই মুহূর্তগুলো ছোট মনে হতে পারে, কিন্তু এগুলো জমা হয়। জমা হওয়া প্রমাণ সময়ের সাথে আত্মপরিচয় বদলে দেয়। নবম অংশ, শান্ততা, স্পষ্টতা, দিক নির্দেশনা। স্পষ্টতা এমন কিছু নয় যা একবার আবিষ্কার করলেই চিরকালের জন্য থেকে যায়। এটা এমন কিছু যা আপনি বারবার অনুশীলনের মাধ্যমে ফিরে পান। সমস্যা নিজে আপনাকে ক্লান্ত করে না। যেভাবে মনোযোগ, আবেগ আর পরিচয় সমস্যা আসার সময় একসাথে কাজ করে, সেটাই আপনাকে ক্লান্ত করে। আমরা দেখেছি সমস্যা শত্রু নয়, বরং সংকেত। মন সমস্যা আঁকড়ে ধরে জ্ঞান থেকে না, অভ্যাস থেকে। আপনার বেশিরভাগ কষ্ট আসে বাস্তব ঘটনার ওপর সাজানো গল্প থেকে। আবেগীয় নিয়ন্ত্রণ মানে দমন নয়, নেতৃত্ব। সমাধানমুখী চিন্তা একটা শেখার মতো দক্ষতা। আপনার প্রশ্নই আপনার জীবনের দিক নির্ধারণ করে। মনোযোগ একটা পেশি যা ইচ্ছাকৃত ব্যবহারের মাধ্যমে শক্তিশালী হয়। আর সবশেষে দীর্ঘস্থায়ী পরিবর্তন আসে পরিচয় থেকে, শুধু চেষ্টা থেকে না। আসল লক্ষ্য কখনো ছিল না জীবন থেকে সমস্যা মুছে ফেলা। সেই লক্ষ্য দুর্বলতা তৈরি করে। আসল লক্ষ্য হলো সমস্যার উপস্থিতিতেও স্থির থাকা। একটা স্থির মন আতঙ্কিত হয় না, নাটকীয় করে তোলে না, ভেতরে ভেঙে পড়ে না। এটা থামে, পর্যবেক্ষণ করে, সাড়া দেয়। এই ভিডিও আপনার চ্যালেঞ্জ শেষ করবে না, কিন্তু এটা বদলে দেবে আপনি কিভাবে সেগুলোর মুখোমুখি হন। এখন থেকে সমস্যা আর ভয়ের কিছু নয়, এটা এমন কিছু যা নিয়ে কাজ করা যায়। আর আপনি আর জীবন সহজ হওয়ার অপেক্ষায় থাকা কেউ নন। আপনি এমন কেউ যে স্পষ্টভাবে চিন্তা করতে সক্ষম, এমনকি যখন পরিস্থিতি স্পষ্ট নয়।